কি হবে যদি একদিন আপনি একটি জাদুকরি পেন্সিল পেয়ে যান যা দিয়ে আপনি যাই ড্র করেন না কেন তা সত্যি আপনার সামনে চলে আসে। এই লোকটির সাথেও এমন কিছুই ঘটেছিল। তো চলুন শুরু থেকে পুরো গল্পটি জেনে নেওয়া যাক। গল্পের শুরু হয় হুয়ান নামের এক গরিব মানুষকে দিয়ে। সে একজন পেন্টার যে রাস্তার পাশে বসে মানুষের ছবি আঁকে এবং তা দিয়েই নিজের দিন যাপন করে। যদিও তার পেন্টিং করার কলা একদম প্রফেশনাল লেভেলের হয়, তবুও সে কখনো ধনী হতে পারে না। একদিন হঠাৎ একটি স্পোর্টস কার এসে তার সামনে থামে। সেখান থেকে কোনো ব্যক্তি টাকা বের করে হুয়ানের দিকে ছুড়ে দেয়। সেই লোকটি হলো ইলং, যে একজন বিখ্যাত পেন্টার। কিন্তু সত্যিটা হলো তার পেন্টিং এর কলা ততটা ভালো নয়, বরং সে চালাকি এবং ধোঁকাবাজি করে বিখ্যাত হয়েছে। আসলে সে হুয়ানের তৈরি পেন্টিং গুলো নিয়ে গিয়ে অকশনে বিক্রি করে দেয় এবং লোকেদের বলে যে এই পেন্টিং সে নিজে তৈরি করেছে। তারপর সে সেই টাকার মধ্যে থেকে শুধু 5000 ইউয়ানই হুয়ানকে দেয়। অথচ সেই পেন্টিং অকশনে 1 লাখ ইউয়ান পর্যন্ত বিক্রি হয়ে যায়। হুয়ান খুব ভালো করেই জানে যে তার সাথে ধোঁকা হচ্ছে, কিন্তু সে কিছুই করতে পারে না, কারণ তার কোনো নাম এবং পরিচয় নেই, যার কারণে সে নিজের পেন্টিং নিজে বিক্রি করতে পারে না। অন্যদিকে ইলং এর একজন খুব সুন্দরী গার্লফ্রেন্ড আছে যার নাম মেলিন। আশ্চর্যের বিষয় হলো মেলিন আগে হুয়ানের গার্লফ্রেন্ড ছিল, কিন্তু সে হুয়ানকে ছেড়ে দিয়েছে কারণ সে একটি ভালো এবং ধনী জীবন চেয়েছিল। হুয়ানের কাছে তো কেবল একটি পুরনো এবং প্রায় খারাপ হয়ে যাওয়া কার আছে। এই কারণে তার মনে ঘৃণার জন্ম হয় এবং সে ভেতরে ভেতরে খুব রাগ অনুভব করে। শুধু তাই নয়, সে যেখানেই যায় সব জায়গায় সে ইলং এর পোস্টার এবং ছবি দেখতে পায়। মনে হয় যেন পুরো পৃথিবী তারই প্রশংসা করছে এবং এই বিষয়টি তাকে ভেতর থেকে আরো বেশি বিরক্ত করতে শুরু করে। আসলে সমাজের সম্মান এবং পরিচয় তো ইলংই পাচ্ছিল, অথচ আসল শিল্পী তো হুয়ানি, যে ওই পেন্টিং গুলো তৈরি করেছে। এই ছোট শহরটিও নানা ধরনের পেন্টারদের দিয়ে ভর্তি থাকে এবং যত বেশি মানুষ এই পেশায় আসে তত তাদের আয় কমতে থাকে, কারণ সবাইকে একই গ্রাহকের জন্য নিজেদের মধ্যে প্রতিযোগিতা করতে হয়। এরই মধ্যে যখন হুয়ান তার ঘরের দিকে ফিরে যাচ্ছিল তখনই হস্টেলের মালিক তার কাছে আসে। সে তার কাছে 2 মাসের ভাড়া চাইতে শুরু করে। সেই সময় হুয়ান আগে থেকেই খারাপ মুডে থাকে, তাই সে সবেমাত্র পাওয়া সব টাকা মালিককে দিয়ে দেয় এবং তারপর স্টাইলে সেখান থেকে চলে যায়। মালিক এটা দেখে বলে, কি মজা করছো, এত অর্ধেক টাকাও হলো না। তখন হুয়ান উত্তর দেয়, আগামী মাসে আমি বাকি টাকা অবশ্যই দিয়ে দেব। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর সে লাউঝোয়ের গ্যালারিতে যায়, যেখানে শিল্পের প্রদর্শনী লাগানো হয়। হুয়ান সেখানে তার পেন্টিং গুলো রেখে বিক্রি করার অনুমতি চায়, কিন্তু লাউঝো তাকে বলে, গতবার তোমার একটিও পেন্টিং বিক্রি হয়নি, তাহলে এত জেদ কেন করছো? সে আরো বলে, এবার সময় এসেছে যে তুমি অন্য কোনো কাজ খুঁজে নাও, হয়তো এই রাস্তা তোমার জন্য সঠিক নয়। কিন্তু হুয়ান হার মানার মতো পাত্র নয়। তার পূর্ণ বিশ্বাস থাকে যে একদিন সে অবশ্যই একজন বিখ্যাত পেন্টার হবে। শহরের অন্য অংশে শিয়াউন থাকে, যে হুয়ানের বর্তমান গার্লফ্রেন্ড। সে জন্ম থেকেই অন্ধ। নিজের দিন যাপন করার জন্য সে একটি ছোট হেয়ার স্যালনে মেসেজ করার কাজ করে। প্রতিদিন সেখানে আসা অনেক পুরুষ গ্রাহক তাকে বিরক্ত করে এবং খারাপ আচরণ করার চেষ্টা করে, কিন্তু টাকা উপার্জনের বাধ্যবাধকতার কারণে সে সবকিছু চুপচাপ সহ্য করতে থাকে। একদিন হঠাৎ হুয়ান সেখানে পৌঁছে যায় এবং ওই লোকেদের বকাবকি করতে শুরু করে, কিন্তু ওই লোকেদের তার এই ব্যবহার একদম পছন্দ হয় না। তারা তাকে শিক্ষা দেওয়ার জন্য খুব খারাপভাবে মারধর করতে শুরু করে। হুয়ানের এত বেশি মারধর হয় যে তার মুখ পুরো ফুলে যায়। সেই সময় তার পাশে দাঁড়িয়ে থাকার মতো একমাত্র শিয়াউনই ছিল, যে তাকে ক্রমাগত সাহস দিতে থাকে। যদিও শিয়াউন কখনো নিজের চোখে হুয়ানের মুখ দেখেনি, তবুও দুজনেই একে অপরকে সত্যিকারের ভালোবাসে এবং একে অপরের খামতিগুলোকে উপেক্ষা করে। শিয়াউনের পূর্ণ বিশ্বাস থাকে যে একদিন হুয়ান অবশ্যই একজন বিখ্যাত পেইন্টার হবে, কিন্তু যেমনই দুজনের মধ্যে একটু রোমান্টিক মুহূর্ত আসে তখনই হঠাৎ তাদের মুড খারাপ হয়ে যায়, কারণ সেখানে চলে আসে আমেং, যে হুয়ানের সবচেয়ে ভালো বন্ধু। আমেংকে তার বাবা মা বাড়ি থেকে বের করে দিয়েছিল, কারণ তার স্বপ্ন ছিল একজন পেইন্টার হওয়া এবং সে তার পরিবারের বিজনেস সামলাতে চাইতো না। এই কারণেই তাকে বাড়ি ছাড়তে হয়েছিল। এরপর 2 বন্ধু ছাদে বসে নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। আমেং একজন টিকটক স্টার মেয়ের ওপর পুরোপুরি ফিদা থাকে। সেই মেয়েটি খুবই সুন্দরী এবং স্টাইলিশ। আমেং তো তাকে খুশি করার জন্য ক্রমাগত গিফট পাঠাতে থাকে, এমনকি সে প্রায় তার সব টাকাও খরচ করে ফেলে। তার আশা থাকে যে হয়তো কোনো একদিন সেই মেয়েটি তার গার্লফ্রেন্ড হয়ে যাবে।
যাবে। এটা শুনে হুয়ান তাকে বোঝানোর চেষ্টা করে। সে বলে যে তুই বেকার, নিজের আবেগ এবং টাকা দুটোই নষ্ট করছিস। এ ধরনের মানুষ আমাদের মতো সাধারণ মানুষের দিকে কখনো মনোযোগ দেয় না। কিন্তু আমেং সাথে সাথে পাল্টা উত্তর দেয়। সে বলে এটা ঠিক সেরকমই, যেমন তুই পেইন্টার হওয়ার স্বপ্ন দেখছিস, এই স্বপ্নও কখনো পূরণ হওয়ার নয়। তাহলে তুই এত জেদ কেন করছিস? এই কথা শুনে হুয়ান পুরোপুরি চুপ হয়ে যায়। এরপর দুই বন্ধু সারা রাত একসাথে বসে মদ খেতে থাকে। অবশেষে নেশার ঘোরেই দুজনেই সেখানে ঘুমিয়ে পড়ে। তখনই হঠাৎ হুয়ানের চোখ খুলে যায় এবং সে আকাশে একটি অদ্ভুত জিনিস দেখতে পায়। আসলে তার সামনে দিয়ে একটি এলিয়েন স্পেসশিপ উড়ে যাচ্ছিল। এটা দেখে হুয়ান নিজের চোখের ওপর বিশ্বাস করতে পারে না। সে দূর থেকেই লুকিয়ে ওই এলিয়েনদের ছবি তুলতে শুরু করে, কিন্তু ভুল করে সে ক্যামেরার ফ্ল্যাশ বন্ধ করতে ভুলে যায়। ফ্ল্যাশের আলো দেখেই এলিয়েনরা বুঝতে পারে যে কেউ তাদের দেখছে এবং পরের মুহূর্তেই তারা সাথে সাথে সেখান থেকে গায়েব হয়ে যায়। তাদের স্পেসশিপও এক নিমেষে আকাশ থেকে গায়েব হয়ে যায়। কিন্তু মনে হয় যে পালানোর সময় এলিয়েনরা একটি অদ্ভুত লাঠির মতো জিনিস সেখানে ভুলে ফেলে যায়। হুয়ান ওই জিনিসটা তুলে নিজের সাথে বাড়িতে নিয়ে আসে। পরের দিন সকালে যখন সে ওঠে তখন সে পুরো ঘটনাটি আমেংকে বলে। সে বলে যে গত রাতে সে সত্যি আসল এলিয়েন দেখেছিল। কিন্তু আমেং এই কথায় একটু অবাক হয় না। সে শান্ত হয়ে জিজ্ঞাসা করে সেখানে কি 3 জন এলিয়েন ছিল? এটা শুনে হুয়ান অবাক হয়ে যায় এবং সাথে সাথে জিজ্ঞাসা করে তুমিও কি তাদের দেখেছিলে? তখন আমেং সামনে রাখা একটি পেন্টিং এর দিকে ইশারা করে এবং বলে যে হয়তো হুয়ান এই ছবিটি দেখেছিল এবং সেটা দেখেই সে রাতে ওরকম স্বপ্ন দেখেছে। আমেং বলে আজে বাজে কথা বলো না, না কোনো এলিয়েন হয় আর না এমন কোনো জিনিস। এটা বলে সে কাজে যাওয়ার জন্য বেরিয়ে যায়। হুয়ানও ভাবতে শুরু করে যে হয়তো সে সত্যিই কোনো স্বপ্নই দেখেছে। কিন্তু তখনই তার নজর ওই অদ্ভুত লাঠিটির ওপর পড়ে যা সে আগের রাতে নিজের সাথে এনেছিল। সেটা দেখে সে আবার বিশ্বাস করতে শুরু করে যে যা কিছুই ঘটেছিল তা সত্যিই ঘটেছিল। কিছুক্ষণ পর যখন সে একটি বাচ্চার জন্য পেন্টিং তৈরি করছিল তখনই তার বেগুনি রঙের পেন্সিল শেষ হয়ে যায়। তখন সে ওই অদ্ভুত লাঠিটিকে শার্প করে এবং সেটিকে পেন্সিলের মতো ব্যবহার করে একটি গোল সার্কেল তৈরি করে। অদ্ভুত বিষয় হলো যে ওই লাঠিটি সত্যিই বেগুনি রঙের মতো লিখতে শুরু করে, কিন্তু কয়েক সেকেন্ড পরেই ওই তৈরি করা সার্কেল হঠাৎ একটি আসল পাথরে পরিণত হয়। এটা দেখে হুয়ান পুরোপুরি অবাক হয়ে যায়। সে সাথে সাথে আরো একটি জিনিস ড্র করার চেষ্টা করে। এবার সে একটি আপেলের ছবি ড্র করে এবং কিছুক্ষণ পরেই তার তৈরি করা ছবি থেকে একটি আসল আপেল বাইরে চলে আসে। এটা দেখে তার মাথায় একটি ভয়ানক আইডিয়া আসে। সে সাথে সাথে দৌড়াতে দৌড়াতে বাড়িতে পৌঁছায় এবং তার বন্ধু আমেংকে সবকিছু বলে। কিন্তু আমেং এর এখনো এই কথায় বিশ্বাস হয় না। তার মনে হয় যে এই সবকিছু পুরোপুরি বেকার এবং আজে বাজে কথা। তখন হুয়ান একটি কাগজে সোনার একটি গোল্ড বারের ছবি ড্র করে এবং আমেংকে বলে মনোযোগ দিয়ে দেখতে থাকতে। কিন্তু অনেকক্ষণ পর্যন্ত কিছুই হয় না। এটা দেখে আমেং রাগে ওই কাগজটি দুমড়ে মুচড়ে জানলার বাইরে ফেলে দেয়। তখনই হঠাৎ বাইরে একটি জোরে শব্দ হয়। যখন তারা বাইরে দেখে তখন জানতে পারে যে হস্টেলের মালিক দাঁড়িয়ে আছে এবং তার কাছে সোনার আসল ইট পড়ে আছে যা ওই কাগজ থেকেই তৈরি হয়েছিল। কিন্তু সে ওই সোনা ফেরত দেয় না। সে বলে যে এটাকে আমি ক্ষতিপূরণের টাকা হিসেবে রেখে দিচ্ছি। এরপর দুই বন্ধু একটি বড় কাগজ নিয়ে আসে। এবার হুয়ান 10 কিলো ওজনের সোনার ইট ড্র করে এবং কিছুক্ষণ পরেই ওই সোনার ইট সত্যি সামনে চলে আসে। এবার আমেংয়েরও পুরো বিশ্বাস হয়ে যায় যে হুয়ান সত্যি এলিয়েনদের সাথে দেখা করেছিল। দুজনেই মিলে সিদ্ধান্ত নেয় যে তারা এই বিষয়টি পুরো পৃথিবী থেকে লুকিয়ে রাখবে, কারণ যদি কেউ এই রহস্য জেনে যায় তবে তাদের জীবনও বিপদে পড়তে পারে। এরপর হুয়ান সে জিনিস ড্র করে যার সে সব সময় স্বপ্ন দেখত। সে কাগজে একটি অনেক বড় চমৎকার রাজপ্রাসাদ ড্র করে এবং হঠাৎ সেই রাজপ্রাসাদ সত্যি শহরের ঠিক মাঝখানে প্রকট হয়। এটা দেখে পুরো শহরের মানুষ সেখানে জড়ো হয়ে যায়। কেউ বুঝতে পারে না যে এই সবকিছু হঠাৎ কিভাবে হয়ে গেল। কিছুক্ষণ পরেই পুলিশ অফিসাররাও সেখানে পৌঁছে যায় এবং তদন্ত শুরু করে দেয়। ওদিকে হুয়ান ওই অদ্ভুত লাঠির ওপর একটি ছোট বাটন দেখতে পায়। যখন সে ওটা চাপে তখন পেন্টিং এর সমস্ত লাইন আবার ওই লাঠির ভেতর টেনে যায় এবং সেই মুহূর্তেই ওই বড় রাজপ্রাসাদও এক ঝটকায় গায়েব হয়ে যায়। সবাই এটা দেখে আরো বেশি অবাক হয়ে যায়। এরপর দুই বন্ধু আবার বাড়িতে ফিরে আসে এবং সিদ্ধান্ত নেয় যে এবার তারা টাকা তৈরি করে। তখন আমিন কাগজে 200 মিলিয়নের নাম্বার লিখে দেয় এবং হঠাৎ সত্যি 200 মিলিয়ন সামনে চলে আসে। কিন্তু সেটা আসল টাকা হয়
হয় না, বরং প্লাস্টিকের একটি বেকার জিনিস বের হয় যার কোনো দাম থাকে না। তখন হুয়েন বলে যে এবার সে নিজে চেষ্টা করে দেখবে। সে কাগজে 200 মিলিয়ন ইউয়ান নোটের স্তূপ ড্র করে এবং পরের মুহূর্তেই ঘরে সত্যিই টাকার একটি বড় স্তূপ বেরিয়ে আসে যা পুরো ঘরকে ভরিয়ে দেয়। এরপর দুই বন্ধু ওই টাকা দিয়ে দামি জামা কাপড় কেনে। তারপর তারা স্টাইলে দাঁড়িয়ে হস্টেলের মালিককে রাগানোর জন্য পোজ দেয়। এরপর হুয়ান এগিয়ে গিয়ে বলে, আমি এখানে থাকার সমস্ত পেন্টারদের ভাড়া আগামী 100 বছরের জন্য আগেই দিয়ে দিলাম। এটা শুনে সেখানে উপস্থিত সব পেন্টার খুব খুশি হয়ে যায় এবং জোরে জোরে আনন্দ করতে শুরু করে। এরপর দুই বন্ধু ওই টাকা দিয়ে দামি দামি কার কেনে এবং যে কারগুলো এতই দুর্লভ হয় যে বাজারে পাওয়াই যায় না সেগুলো তারা নিজেরাই পেন্ট করে তৈরি করে নেয়। তারপর হুয়ান ইলং এর অ্যাডভার্টাইজমেন্টের থেকেও বড় একটি বড় বিলবোর্ড লাগায়। সে তাতে লেখায় যে আমি নাম্বার 1 পেন্টার। কিন্তু গল্প এখানেই শেষ হয় না, কারণ সেই সময় ইলং একটি রাজপ্রাসাদ কেনার জন্য দাম নিয়ে দর কষাকষি করছিল। তখনই হঠাৎ হুয়ান এবং আমেং সেখানে পৌঁছে যায়। তারা সেলসম্যানকে বলে, আমরা দুজনেই পুরো দাম দিয়ে দুটো রাজপ্রাসাদ কিনতে চাই এবং তারা সাথে সাথে নগদ টাকার বড় স্তূপ সামনে রেখে দেয়। এটা দেখে ইলং এবং মেলিন দুজনেই এত অবাক হয়ে যায় যে তাদের মুখ থেকে একটি শব্দও বের হয় না। সেই রাতে হুয়ান তার গার্লফ্রেন্ড শিয়াউনকে ওই রাজপ্রাসাদে থাকার জন্য নিয়ে আসে। সে তাকে বলে যে যখন সে গরিব ছিল তখন সেই একমাত্র মানুষ ছিল যে সব সময় তার পাশে দাঁড়িয়েছিল। তাই এখন যখন তার কাছে সবকিছু আছে তখন সে তাকে একটি উন্নত জীবন দিতে চায়। এরপর হুয়ান তাকে বিয়ের জন্য প্রপোজ করে। সে কথা দেয় যে সে সারা জীবন তার খেয়াল রাখবে, কিন্তু শিয়াউন এটা শুনে তাকে মানা করে দেয়, কারণ তার মনে হয় যে সে তার যোগ্য নয়। ওদিকে ইলংও তার নতুন গার্লফ্রেন্ডকে সবার সামনে দেখায় এবং ওই মেয়েটি সেই টিকটক স্টার হয় যার উপর সে আগে থেকে ফিদা ছিল। অবশেষে তার দামি গিফট দেখে ওই মেয়েটিও তার গার্লফ্রেন্ড হওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। ওদিকে শিয়াউন দুঃখী হয়ে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যায়। তখন হুয়ান সাথে সাথে তার পেছনে যায় এবং তার সাথে কথা বলতে শুরু করে। সে তাকে সত্যিটা বলে যে তার কাছে যা কিছু আছে তা সব এই রহস্যময় লাঠির কারণে, কারণ সে যা কিছুই ড্র করে তা সত্যি বাস্তবে পরিণত হয়ে যায়। কিন্তু শিয়াউনের এখনো এই কথায় পুরো বিশ্বাস হয় না। তাই সে তাকে বলে, যদি এটা সত্যি হয় তবে আমার জন্য চোখ ড্র করে দেখাও। পরের দিন হুয়ান তার জন্য চোখের ছবি ড্র করে, কিন্তু যে চোখগুলো বাইরে আসে সেগুলো কেবল আলাদা আলাদা চোখ হয়। তাই তারা দুজনেই সেগুলোকে মুছে দেয় এবং আবার পেন্টিং তৈরি করে। এবার সে পুরো শিয়াউনের ছবি ড্র করে যাতে তার মুখ, শরীর, হাত এবং পা সব পরিষ্কার দেখা যায় এবং সবচেয়ে জরুরি কথা, ওই ছবিতে তার চোখ খোলা থাকে। হঠাৎ সেই মুহূর্তে শিয়াউনের সাথে কিছু অদ্ভুত হতে শুরু করে। হঠাৎ শিয়াউন ওই ছবির ভেতর টেনে যায় এবং কিছুক্ষণ পরেই সে আবার তাদের সামনে প্রকট হয়। এবার সে সত্যি দেখতে পাচ্ছিল। এটি তার জীবনের প্রথম সুযোগ ছিল যখন সে তার প্রিয় মানুষ হুয়ানের মুখ দেখেছিল। কিন্তু সেই সময় পৃথিবীর অন্য অংশে একটি বড় অদ্ভুত খবর সামনে আসে। মালিয়া নামের একজন হলিউড স্টারের চোখ হঠাৎ গায়েব হয়ে যায়। শুধু তাই নয়, আরো অনেক অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। যেমন একটি বড় রাজপ্রাসাদ হঠাৎ রহস্যময় উপায়ে গায়েব হয়ে যায় এবং তারপর 5 মিনিটেই আবার একই জায়গায় দেখা যেতে শুরু করে। এক ধনী লোক তার গার্লফ্রেন্ডকে কারে ঘোরাতে নিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ তার কারই গায়েব হয়ে যায়, যার কারণে দুজনেই রাস্তায় ঘষটে পড়ে যায়। এবং সবচেয়ে অবাক করা বিষয় হলো যে ব্যাংকে রাখা টাকাও হঠাৎ গায়েব হতে শুরু করে। এই অদ্ভুত ঘটনাগুলোর কারণে পুলিশ সাথে সাথে তদন্ত শুরু করে দেয়। ওদিকে হুয়ান একটি হট এয়ার বেলুন তৈরি করে এবং সবাইকে তাতে বসিয়ে পৃথিবী ঘোরাতে নিয়ে যায়। এখন তার জীবন পুরোপুরি লাক্সারি হয়ে গেছে, কিন্তু সে এটা জানে না যে যা কিছুই সে ড্র করে আসলে তা কোথাও থেকে চুরি হয়ে এখানে চলে আসে। অর্থাৎ তার ড্রয়িং শুধু জিনিস তৈরি করে না, বরং সেগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করে দেয়। এরপর তারা দুজনেই লাও ঝোয়ের কাছে যায় এবং তাকে অনেক টাকা দান করে যাতে সে অচেনা এবং গরিব পেন্টারদের জন্য একটি ফ্রি আর্ট এক্সিবিশন এবং অকশন আয়োজন করতে পারে। এই অনুষ্ঠানের প্রচারের জন্য পুরো শহরে বড় বড় পোস্টার লাগিয়ে দেওয়া হয়। এই সবকিছু দেখে ইলং খুব রেগে যায়। সে ভাবতে শুরু করে যে এটা তো একটা ছোট ইভেন্ট, তাহলে এতে 10 মিলিয়ন ইউয়ানের ফান্ডিং কোথা থেকে এলো? সে রাগে বলে, ওই বেকার লোক হুয়ান এত টাকা কোথা থেকে আনতে পারে? নিশ্চয়ই এর পেছনে কোনো বড় রহস্য আছে। তখনই মেলিন তাকে থামিয়ে বলে, এতে আমাদের কি দরকার? নাকি তুমি তাকে দেখে ঈর্ষা করছো? এটা শুনে ইলং এর রাগ ফেটে পড়ে। সে মেলিনকে মারধর করতে শুরু করে কারণ সে তাকে এরকম কথা বলার সাহস করেছে। এরপর ইলং পুলিশকে ফোন করে এবং খবর
খবর দেয় যে হুয়ান হঠাৎ খুব ধনী হয়ে গেছে এবং হয়তো কোনো বেআইনি কাজের সাথে যুক্ত আছে। অবশেষে আর্ট এক্সিবিশনের দিন চলে আসে। সেখানে অনেক মানুষ অকশনে অংশ নেওয়ার জন্য আসে এবং আশ্চর্যের বিষয় হলো যে হুয়ানের পেইন্টিং 3 লাখ ইউয়ান পর্যন্ত বিক্রি হয়ে যায়। অথচ আগে একই পেইন্টিংকে কেউ কিনতেও রাজি ছিল না। কিন্তু যখন অকশন ভালোভাবে চলছিল তখনই হঠাৎ পুলিশ সেখানে পৌঁছে যায়। তারা হুয়ানকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে যে তোমার কাছে এত টাকা কোথা থেকে এলো, কারণ তার কিছু কার্ড সেই কার্ডগুলোর সাথে মিলে যায় যেগুলো সম্প্রতি চুরি হয়েছিল। এই কারণে পুলিশ তার উপর চুরির সন্দেহে কেস দায়ের করতে শুরু করে এবং এখান থেকেই তার বিপদ শুরু হতে চলেছে। আসলে পুলিশের সন্দেহ ছিল যে এটি চুরির ঘটনা। তখনই আমেং এগিয়ে আসে এবং পুলিশকে জিজ্ঞাসা করে আপনাদের কাছে কি কোনো প্রমাণ আছে যা দিয়ে আপনারা আমাদের দোষী সাব্যস্ত করতে পারেন। কিন্তু পুলিশের কাছে কোনো শক্ত প্রমাণ থাকে না। এই কারণে তারা দুজনেই এই বিপদ থেকে বেঁচে যায়। যখন হুয়ান বাড়িতে ফেরে তখন এবার সে ধীরে ধীরে বুঝতে শুরু করে যে যা কিছুই সে তৈরি করেছিল তা আসলে নতুন জিনিস তৈরি হয়নি, বরং শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়েছিল। তখন সে অনুভব করে যে শিয়াউনের চোখও হয়তো ওই হলিউড স্টার মালিয়ারি হবে। ওদিকে পুলিশও ওই দুজনের ওপর ক্রমাগত নজর রাখছিল যাতে কোনোভাবে তাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যায়। সেই রাতে মেলিন, যাকে ইলং খুব খারাপভাবে মেরেছিল, হুয়ানের বাড়িতে আসে এবং তার সাথে একা কথা বলতে চায়। দুজনেই একসাথে বসে মদ খায় এবং নিজেদের জীবনের পুরনো কথা বলতে শুরু করে। মেলিন তার কাছে ক্ষমা চায় যে সে তাকে ছেড়ে গিয়েছিল, কিন্তু হুয়ান বলে ভুল আমার ছিল, আমি গরিব ছিলাম, তুমি ভালো জীবন বেছে নিয়ে ভুল করনি। যেমন যেমন মদের নেশা বাড়তে থাকে তেমন তেমন হুয়ান নিজের সবচেয়ে বড় রহস্য বলে দেয়। সে বলে যে তার সমস্ত শক্তি ওই অদ্ভুত লাঠি থেকে এসেছে যা সে এলিয়েনদের কাছ থেকে পেয়েছিল। কিন্তু সে এটা একদমই জানতো না যে ইলং মেলিনের শরীরে একটি লুকানো ক্যামেরা লাগিয়ে দিয়েছিল যা দিয়ে সে তাদের সমস্ত কথাবার্তা দেখছিল এবং এখান থেকেই তার ভয়ানক পরিকল্পনা শুরু হয়ে যায়। পরের দিন সকালে চারজন বসে ভাবতে থাকে যে এবার কি করা উচিত। তারা কি এই রহস্যকে লুকিয়ে এভাবেই লুকিয়ে লুকিয়ে বাঁচতে থাকবে, নাকি সবকিছু মুছে দিয়ে সমস্ত জিনিস তাদের আসল মালিকদের ফিরিয়ে দেবে। কিন্তু এমনটা করার মানে হবে যে তাদের জীবন আবার গরিবিতে ফিরে যাবে। তখন আমেং জিজ্ঞাসা করে তুমি কি চাও যে শিয়াউন আবার অন্ধ হয়ে যাক। এটা শুনে হুয়ান গভীর চিন্তায় পড়ে যায়, কিন্তু তখনই শিয়াউন নিজে বলে আমি আবার অন্ধ হয়ে যাব, কিন্তু কারো চোখ চুরি করে বাঁচতে চাই না। ওদিকে আমেং এর টিকটক স্টার গার্লফ্রেন্ডও এই সমস্ত কথা শুনে নেয়। এবার সে জানতে পারে যে আমেং আসলে ধনী নয়, কিন্তু এরপরেও সে বলে যে সে তবুও আমেংকে ভালোবাসে। অবশেষে চারজন একটি সিদ্ধান্ত নেয়। তারা ঠিক করে যে ওই অদ্ভুত লাঠিটি পুলিশকে দিয়ে দেবে যাতে আর কখনো কেউ এর ভুল ব্যবহার করতে না পারে। কিন্তু যখন তারা সিন্দুক খোলে তখন দেখে যে ওই লাঠিটি গায়েব হয়ে গেছে। আসলে গত রাতে ইলং চুপিসারে ঘরে ঢুকেছিল এবং সেই ওই লাঠি চুরি করে নিয়েছিল। এবার যখন ওই লাঠি ইলং এর হাতে চলে আসে সে সাথে সাথে নিজের জন্য পৃথিবীর সবচেয়ে বড় আর্ট এক্সিবিশন সেন্টার তৈরি করে নেয়। কিন্তু তার লোভ এখানেই শেষ হয় না। সে একটি আসল রাজপ্রাসাদও তৈরি করে দেয় যাতে সে নিজের একটি রাজ্য তৈরি করতে পারে যেখানে সে নিজে রাজা হয়ে রাজত্ব করবে, আর একজন রাজার সাথে রানীও থাকা উচিত। তাই ইলং একজন নাম্বার 1 বিউটি কিউনেরও জোর করে নিজের কাছে নিয়ে আসে। মঞ্চ তৈরি হয়ে গিয়েছিল। ইলং ওই বিউটি কুইনকে মঞ্চে নিয়ে আসে এবং ঘোষণা করে আজ থেকে আমরা দুজনেই মিলে এই পুরো রাজ্যের ওপর রাজত্ব করব। কিন্তু সে নিজের আনন্দে আরো বেশি ডুবে যেত তার আগেই পুলিশ এবং হুয়ানের বন্ধুরা ওই রাজপ্রাসাদ পর্যন্ত পৌঁছে যায়। আসলে এই রাজপ্রাসাদটি একটি খুব পুরনো ঐতিহাসিক ইমারত ছিল এবং যে জায়গায় এটি দাঁড় করানো হয়েছিল তা এয়ারপোর্টের ঠিক মাঝখানে ছিল, যা খুব বিপজ্জনক জায়গা ছিল। তখন হুয়ান ইলংকে বোঝানোর চেষ্টা করে। সে বলে এটা কোনো ম্যাজিক পেন্সিল নয়, এটা শুধু জিনিসপত্রকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, মানে এটা সোজাসুজি চুরি। কিন্তু ইলং তার একটি কথাও শোনে না। সে উত্তর দেয় এই পৃথিবীর নিয়মই এটা, যখন কেউ পায় তখন কাউকে হারাতেও হয়, এটাই পৃথিবীর সত্যি। যদিও পুলিশ পুরো ব্যাপারটা বুঝতে পারে না, কিন্তু তারা এটুকু অবশ্যই বুঝতে পারে যে ইলং কিছু ভুল করছে। তাই তারা তাকে গ্রেপ্তার করার চেষ্টা করে যাতে তাকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা যায়। কিন্তু ইলং এত সহজে হার মানার পাত্র ছিল না। সে হঠাৎ বলে যে সে মুনে পালিয়ে যাবে, কারণ সেখানে পৃথিবীর আইন প্রযোজ্য হয় না এবং কেউ তাকে শাস্তি দিতে পারবে না। কিন্তু মুন পর্যন্ত যাওয়ার জন্য তার স্পেসশিপ দরকার ছিল, তাই সে ওই লাঠি দিয়ে একটি স্পেসশিপ তৈরি করে নেয়। কিন্তু যেমনই ওই স্পেসশিপ তৈরি হয় সেটা আসলে ওই এলিয়ান জাহাজই
বের হয় যা ওই রাতে পৃথিবীতে এসেছিল। কিছুক্ষণ পরেই এলিয়ানরা ওই জাহাজ থেকে বাইরে আসে এবং সরাসরি হুয়ানকে জিজ্ঞাসা করে, আমাদের ওই অদ্ভুত মেশিন কোথায়? তখন হুয়ান আঙুল দিয়ে ইলং এর দিকে ইশারা করে এবং বলে ওই মেশিন ওর কাছে আছে। কিন্তু ব্যাপারটা এত সহজ ছিল না, কারণ এবার ইলং একটি ট্যাঙ্ক তৈরি করে নিয়েছিল এবং সেটিকে নিজের আত্মরক্ষার জন্য হাতিয়ারের মতো ব্যবহার করছিল। তখনই এলিয়ানরা নিজেদের জবরদস্ত শক্তির ব্যবহার করে এবং ট্যাঙ্কের কামানটিকে বাঁকিয়ে তারই দিকে ঘুরিয়ে দেয়। এটা দেখে ইলং পুরোপুরি ভয় পেয়ে যায় এবং শেষমেশ হার মেনে নেয়। সে বাধ্য হয়ে ওই অদ্ভুত লাঠি এলিয়ানদের ফেরত দিয়ে দেয়। তখন এলিয়েনরা জানায় যে ওটা কোনো জাদুকরি জিনিস ছিল না, আসলে ওটা তাদের স্পেসশিপের জঞ্জাল পরিষ্কার করার মেশিন ছিল, কিন্তু তার ডগা ঘষে গিয়ে একদম পেন্সিলের মতো হয়ে গিয়েছিল। এই কারণে ওই মেশিন আর তাদের জাহাজে ফিট হতে পারছিল না। এটা দেখে এলিয়েনরা খুব রেগে যায় এবং তারা ইলংকে শাস্তি দিতেই যাচ্ছিল যাতে সে নিজের কাজের ভুল বুঝতে পারে। কিন্তু তখনই হঠাৎ হুয়ান এগিয়ে আসে এবং সত্যি বলে দেয় যে এই সব কিছু সেই করেছে, কারণ সেই সময় তার রঙিন পেন্সিল শেষ হয়ে গিয়েছিল। যখন এলিয়েনরা এই কথা শোনে তখন তারা তার প্রশংসা করতে শুরু করে। তারা বলে যে অন্তত এই পচা গলা পৃথিবীতে এখনো একটু সততা বাকি আছে। তারা বলে যে সে সত্যিই একজন সাহসী মানুষ যে নিজের ভুল স্বীকার করার সাহসও রাখে। তাই তারা তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং নিজেদের গ্রহে ফিরে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে। কিন্তু তখনই হুয়ান তাদের কাছে অনুরোধ করে যে দয়া করে সবকিছু আগের মতো করে দিন। এলিয়েনরা তাকে আবার জিজ্ঞাসা করে, তোমার কি সত্যি বিশ্বাস আছে যে তুমি সবকিছু হারানোর জন্য প্রস্তুত? হুয়ান উত্তর দেয়, হ্যাঁ, আমার পুরো বিশ্বাস আছে। এরপর এলিয়েনরা তার ইচ্ছা পূরণ করে দেয়। তারা ট্যাঙ্ক, রাজপ্রাসাদ এবং শিয়াউনের চোখগুলোকেও তাদের জায়গায় ফেরত পাঠিয়ে দেয়। এরপর সেটা সোনার নোটবুক হোক বা অন্য দামি জিনিস, সবকিছু তাদের আসল মালিকদের কাছে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু এলিয়েনরা একটি কথা ভুলে যায়, তাদের স্পেসশিপও ওই ড্রয়িং থেকেই তৈরি করা হয়েছিল এবং এবার সেটাও গায়েব হয়ে গিয়েছিল। তাই তারা ঘুরতে ঘুরতে একটি বিশেষ উপায়ে ফিরে নিজেদের গ্রহে চলে যায়। অন্যদিকে ইলং এর রাজার পোশাকটিও ফিরিয়ে নেওয়া হয়, যার ফলে সে প্রায় নগ্ন অবস্থায় থেকে যায়। এরপর পুলিশ তাকে ধরে নিজেদের সাথে নিয়ে যায় যাতে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যায়, কারণ সে হুয়ানের গার্লফ্রেন্ডকে মারধর করেছিল। কিছুদিন পর হুয়ান আবার একজন চিত্রশিল্পী হিসেবে কাজ করতে শুরু করে, কিন্তু তার দারিদ্র্য এবং বদনামের কারণে এবার তার পেন্টিং আগের মতো বিক্রি হতে পারে না এবং এর সাথেই ফিল্ম শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমি হলাম নিশা। গল্পটি আপনাদের কেমন লাগলো? ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর কমেন্ট করে দিতে পারো, আর চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও করে দিতে পারো। আর আপনারা এই মুভিটিকে 5 স্টারের মধ্যে কত দেবেন?